11তম দিনে থমকে গেল বিআইডব্লিউটি এর অভিযান। আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরু হলেও কিছুক্ষণ পরই স্থগিত, সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা বন্দর প্রধানকে। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি সহ দগ্ধ 9, ধসে গেছে ঘরের দেয়াল, আশঙ্কাজনক 4 জন চট্টগ্রাম মেডিকেলে। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান, দৃশ্যমান হবে 1200 মিটার। প্যানেল চূড়ান্ত না হওয়ায় ডাকসু নির্বাচনে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহে সাড়া মেলেনি তেমন। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো দোলাচলে ছাত্রদল। সাদপন্থীদের আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের বিশ্ব ইজতেমা, শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ট্রেনে মুসল্লিদের ঢল। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতা হিম। 11তম দিনে এসে থমকে গেছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা ও হাইক্কা খালের মোহনায় অবৈধভাবে নির্মিত 10 তলা ভবনটি উচ্ছেদ করেননি বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে দুপুরের পর আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরু হলেও কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। এই ঘটনার পর সরিয়ে নেওয়া হয় ঢাকা বন্দর প্রধানকে। এদিকে আদালতের নির্দেশের পরও উচ্ছেদ অভিযান বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। বিএডব্লিউটি এর 4র্থ দফা উচ্ছেদের দ্বিতীয় দিন শুরুতেই এই 10 তলা ভবন অপসারণ নিয়ে জটিলতার শুরু। সিদ্ধান্ত নিতে রাজুকের ম্যাজিস্ট্রেট এলেও বিএডব্লিউটি এর ম্যাজিস্ট্রেটের অনাগ্রহে ভবনটি অপসারণ করা যায়নি। আমরা কোনো বাধা দিইনি, আমরা কাগজপত্র দেখিয়েছি। সরকার যদি মনে করে যে সরকারের জায়গা, যদি রাজুক মনে করে রাজুকের যেই ব্যবস্থা নেয়, আমরা কারো ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কোনো সে নেই। আমাদের মানে অথরাইজ অফিসার লাগে আর অনেক সেট আপ লাগে, সেট আপের জন্য আজকে আমরা করতে পারলাম না। আগামী 15 দিনের মধ্যে আমরা ব্যবস্থা নেব। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখেন বিএডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট। দুপুরের পর তুরাগপাড়ে আলোচিত আমিন মোমিন হাউজিং এর নতুন করে মাপজোপ করে বিএডব্লিউটি। সরজমিনে দেখা যায় হাউজিং এর বেশিরভাগ অবৈধ জমিরই মালিক স্বয়ং বিএডব্লিউটি এর অন্যতম ঠিকাদার রাকিবুল আলম দীপু। যেটা নদী ছিল সেই নদীটা সিএস যেটা এই পার্ট ছিল সেটা কমপ্লিটলি ভরাট। প্রস্থে 250 ফিট বা কোথাও 240 আছে, আর দৈর্ঘ্যে এখান থেকে ওই পর্যন্ত ওই মোড় পর্যন্ত হইলো আপনার 2700-2800 ফিট এরকম লম্বা আছে। পরে উচ্ছেদ শুরু হলেও অজানা ফোনে তা আবারও বন্ধ হয়ে যায়। প্রত্যাহার করে নেওয়া হয় বিএডব্লিউটি এর ঢাকা বন্দর প্রধানকে। অভিযানটা কিন্তু চলছে ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে, আমরা তার সাপোর্টিংয়ে অ্যাসিস্ট করছিলাম। তো নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে, যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠাইছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে সীমানা চিহ্নিতটা সঠিক হয়। এখানে বেশ কয়েকজন সার্ভেয়ার তারা কাজ করছে। এমনিতে আইনগত কোনো বাধা না থাকলে অন্য কোনো বাধা আছে বলে তো আমরা দেখছি না। এদিকে আদালতের নির্দেশের পরও উচ্ছেদ অভিযান বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। এইভাবে বন্ধ করলে কিন্তু মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটি মানুষ আর আকাঙ্ক্ষাটা থাকবে না যে নদী উচ্ছেদ হবে, এই বিশ্বাস আর করবে না। আর একটা হলো যে এইভাবে করলে পরে নদী দখলকারীরা উৎসাহিত হবে এবং যারা নদীর ভিতরে অবস্থান উচ্ছেদ করতে যায় তারাও ফ্রাস্ট্রেট হবে। উচ্ছেদ বন্ধে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। নদী দখল মুক্ত করতে এযাবৎকালের সবচেয়ে বড় এই আয়োজনটি 11তম দিনে এসে এই আমিন মোমিন হাউজিংয়ে ছন্দপতন ঘটল, যা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, এই নদীখেকো অবৈধ দখলদারদের বাঁচাতে গিয়ে যদি উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয় তাহলে কখনোই নদীকে অবৈধ দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে এক দম্পতি সহ 9 জন দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া ও চট্টগ্রাম থেকে শফিকুল আলমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুরিয়া এলাকার একটি দোকানে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দোকানের দেয়াল ধসে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন পাশের মুদি দোকানে থাকা এক দম্পতি সহ 9 জন। বিকট আকারে একটা শব্দ শুনছি,
শোনার পরে বাড়ি থেকে বের হয়ে এসে দেখলাম ইয়ং স্টার ক্লাবের নতুন নির্মিত ভবন এটা ধসে পড়ছে। গাড়ি চাকা মতন বিস্ফোরণ মতন হয়ে গেছে এটা মনে করছি, তারপর এসে দেখেছে এরকম। ক্যান্টন এন্টারপ্রাইজ, এখানে গ্যাস সিলিন্ডারের গুদাম মজুতকরণ আছে, ওইখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং আগুন ধরে গেছে। আমরা দমকল পানিবাহী গাড়ি দ্বারা সাথে সাথে আগুন নির্বাপন করি। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দগ্ধ 9 জনের মধ্যে 7 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। অবস্থা গুরুতর হওয়ায় 4 জনকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 4 জন রোগী আমাদের এখানে আসছে, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এনশিওর করছি। তাদের শ্বাসনালীতে প্রদাহ, যেটা আমরা বলি ইনহেলেশন ইনজুরি। ইনহেলেশন ইনজুরি 1% থাকলেও কিন্তু মৃত্যুর আশঙ্কা 100%। দুর্ঘটনার পর থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ডেলটন চাকমা পলাতক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। 1 মাসেরও কম ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে স্বপ্নের পদ্মা সেতুর 7ম স্প্যান। এর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার। 35 ও 36 নম্বর পিলারের মধ্যে বসবে এ স্প্যান। সকালে মাওয়া প্রান্ত থেকে এ দুটি পিলারের দিকে রওনা হয়েছে স্প্যানবাহী ক্রেনটি। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কেটে গেছে নকশা জটিলতা, শুকনো মৌসুম বলে প্রমত্তা পদ্মায় নেই তীব্র স্রোতের দাপট। সময়টা অনুকূলে, আর সেটাকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে 5ম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6 পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে 6ষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের 23 তারিখ। এবার অপেক্ষা 7ম স্প্যান বসানোর। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত 35 ও 36 নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 5 কিলোমিটার দূরের এই পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। তবে এবার স্পেনবাহী প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি মাওয়া থেকে শুরুতে সর্বোচ্চ গতিবেগে নিয়ে যাওয়া হবে চাঁদপুরের দিকে ভাটিতে। এখন নদীতে স্রোত কম থাকায় বর্ষা মৌসুমে তীব্র স্রোতের বিপরীতে ক্রেনটি কতটা কাজ করতে সক্ষম হবে সেটি পরীক্ষা করতেই এটিকে ভাটির দিকে 7 কিলোমিটার পথ ঘুরিয়ে নির্ধারিত পিলারের কাছে নেওয়া হবে। বর্ষাকালে যদি আমরা এই স্প্যানটা ক্যারি করি তখন পানির স্রোত থাকবে 4 মিটার পার সেকেন্ড বা 5 মিটার হইতে হবে। দেখা যাবে যে আমরা রওনা দিলাম, পুরা ক্রেন সহ ভাষায় নিয়ে চলে গেল, তখন কি হবে? এইটারই একটা বোঝার জন্য নদীর জাজিরা প্রান্তে আগের 36 নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে 35 নম্বর পিলারের মধ্যে যোগ হবে নতুন স্প্যানটি। এছাড়া 34 নম্বর পিলারও শতভাগ প্রস্তুত করে তোলায় কিছুদিনের মধ্যে আরও একটি স্প্যান বসানো সম্ভব হবে। এর আগের স্প্যানটি বসাতে 6 মাসেরও বেশি সময় লাগলেও এবার স্প্যানটি বসাতে সময় লাগছে 1 মাসেরও কম। নদীর জাজিরা প্রান্তে একসঙ্গে 1050 মিটার আর মাওয়া প্রান্তে 150 মিটার, সব মিলে 1200 মিটার স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন করা হচ্ছে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনের কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করেন এখানকার প্রকৌশলীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 3 মাসের মধ্যে সারা দেশের বেহাল সড়ক চলাচলের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। রোজার ঈদের আগেই কাঁচপুর, গোমতী ও মেঘনা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মে মাসে পুরো রমজান, রমজানের পরেই রমজানের ঈদ, সব মিলিয়ে 3 মাসের বিষয়। এই 3 মাসে অচল রাস্তাগুলোকে সচল করতে হবে, বেহাল রাস্তাগুলোকে ইউজেবল করতে হবে, পাসেবল করতে হবে। মেঘনা, গোমতী কি আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো? তাহলে আমরা 3টা ব্রিজই জুনের মধ্যে আমাদের কাজ শেষ হবে। রমজানের ঈদের আগে মুক্ত করে দিলে ঈদের সময় মানুষ স্বস্তি পাবে। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। সাতপন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের বিশ্ব ইজতেমার 5 দিনের আয়োজন। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি পাপ থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। ইজতেমা শেষে বাড়ির পথে রওনা হন তারা। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেদ।
অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে উঠেছে লাখো হাত। নিজেকে মহান স্রষ্টার কাছে সঁপে দিয়ে সবার ফরিয়াদ অতীতের পাপ থেকে মুক্তির। মনে আশা মহান আল্লাহ কবুল করে নেবেন প্রার্থনা। আল্লাহ পাক যেন আমাকে এবং সবাইকে, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন সবাইকে সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। এ পর্বের আয়োজনের শুরুর দিন থেকে ছিল প্রকৃতির বৈরিতা। তবে কোনো কিছুই আমলে না নিয়ে মুসল্লিরা অবস্থান করেছেন ময়দানে। তারা বলছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই ত্যাগ। আমরা যেন মারামারি দলাদলি না করি, আমরা সবাই একসাথে বসবাস করব এবং সবাই একসাথে ইজতেমা করব। আমরা যাতে পরকালে নাজাত পাইতে পারি, সেই হলো আমাদের উদ্দেশ্য। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর শুরু হয় সাতপন্থীদের আখিরি মোনাজাত। পরিচালনা করেন ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ শামীম। সকল হিংসা বিদ্বেষ ভুলে মুসলমানরা একে অপরকে ভালোবাসুক, ইসলামের আওতায় চলার তৌফিক অর্জন করুক সবাই, সেই প্রত্যাশায় শেষ হলো বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। এখন তাবলিগ জামায়াতের কর্মীরা তাবলিগের চিল্লা নিয়ে ছড়িয়ে পড়বেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। এদিকে মোনাজাত শেষে রাস্তায় ঢল নামে বাড়ি ফেরা মানুষের। বাস ও ট্রেনের ছাদে দেখা যায় উপচে পড়া ভিড়। হাজার হাজার মুসলমান একসাথে হয়েছে, একটা দোয়া করছি, এটা আমাদের কাছে অন্য কিছু। এই কষ্ট আমরা বড় করে দেখি না, আমরা ওই দোয়াটাকে বড় করে দেখতেছি। রোববার শুরু হয়ে সোমবার পর্যন্ত চলার কথা থাকলেও হঠাৎ বৃষ্টিতে ইজতেমার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেননি ছাত্র সংগঠনগুলো। ফলে মনোনয়নপত্র সংগ্রহে তেমন সাড়া মেলেনি প্রথম দিনে। দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীরা। এদিকে নির্বাচনে অংশ নেওয়া নিয়েই দোলাচলে ছাত্রদল। সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে হল প্রশাসন। নির্ধারিত সময় সকাল 10টায় প্রত্যেক হল কার্যালয়ে উপস্থিত হন রিটার্নিং কর্মকর্তারা, কিন্তু প্রার্থীদের দেখা মিলেনি খুব একটা। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন অনেকে, এর মধ্যেও পাওয়া গেল 2-1 নিজের জায়গা থেকে একটা অধিকার নিয়ে আমি কাজ করতে পারবো। আমি হল সংসদ থেকে যেহেতু নমিনেশন নিচ্ছি, আমি হলের সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করব। হল প্রাধ্যক্ষরা বলছেন নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। আমাদের ছাত্রদের মধ্যে নির্বাচন করার জন্য উৎসাহিত, তারা ডাকসু নির্বাচন করার পক্ষেই তারা কাজ করে যাচ্ছে, এবং যারা প্রার্থী তারাও ছোটাছুটি করছে যে তার দল থেকে নমিনেশন পাবে কিনা। যেহেতু আরো বেশ কয়েকদিন আছে, এমনও হতে পারে যে সবাই হয়তো আর একটু আস্তে ধীরে হয়তো ফর্ম তুলতে আসবে, সেটাই আমাদের মনে হচ্ছে। বাট আমরা আমাদের প্রস্তুতি আমাদের আছে। মনোনয়নপত্র বিতরণে একই চিত্র ছিল ছাত্রী হলগুলোতেও। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তথা প্রক্টোরিয়াল টিমকে বিএনসিসি, রেঞ্জার, রোভার স্কাউট তারা সমন্বয় করে সহযোগিতা করবেন। প্যানেল চূড়ান্ত করতে আরো সময় লাগবে ছাত্রলীগের। ছাত্রদল আছে দোলাচলে। কে আসবে নেতৃত্বে বা কে প্রতিনিধিত্ব করবে, বা আমাদের হলে যেরকম হয় প্রত্যেক রাতেই মেয়েরা বসে, জেনারেল মেয়েরা বা সব মেয়েরা একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত আসা যায় কিভাবে প্যানেলটা করা যায়। এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলোর বিষয়ে আন্তরিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আমরাও সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। 25 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন নিয়ে ভিন্ন বক্তব্য দিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কমিশনার মাহবুব তালুকদার। সিসি উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বললেও মাহবুব তালুকদার মনে করেন চেয়ারম্যান পদে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 3য় ধাপের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে তারা একথা বলেন। এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না, এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে। ধারণা করা যায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। রাজনৈতিক মনোনয়নের ভিত্তিতে নির্বাচন হওয়ার কথা এর আগে কোনোদিন হয়নি, কিন্তু সে সকল নির্বাচন কি প্রতিযোগিতামূলক হয়নি? নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাজ্য চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের পরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বহুপাক্ষিক তৎপরতা চলছে। অসহায় রোহিঙ্গাদের জায়গা দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছে বাংলাদেশ। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাজ্য চাপ অব্যাহত রাখবে। বাইল্যাটারালি তৎপরতা আমাদের শুরু হয়নি নির্বাচনের পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে, কিন্তু মাল্টিল্যাটারাল ফোরামে আপনারা দেখছেন যে এখানে যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসে যা বললেন, এবং আমরা গত সপ্তাহের শেষে এবছরের জন্য রোহিঙ্গাদের জয়েন্ট রেসপন্স প্ল্যানে কি প্রয়োজন সেটার জন্য আমরা বৈঠক করেছি জেনেভাতে, এবং আরও অন্যান্য দেশের সাথেও আমরা আলোচনা করছি, এবং আমরা নতুনভাবে রিভিউ করে নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করেছি ইতিমধ্যে, যেগুলির ইমপ্লিমেন্টেশন আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। রক্তঋণ শোধের দায়ে আবারও প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তা বলয়ের কাজ প্রায় শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ভাষার জন্য যারা জীবন দিলেন অকাতরে, তাদের রক্তঋণ শোধ হবে না কিছুতেই। তারপরও ফুল হাতে শ্রদ্ধায় মাথা নিচু করবে জাতি, তাই মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই মিনার। বিষাদ আর অহংকারের 21কে স্মরণে রক্তরাঙা হচ্ছে মিনারের বেদি। তারই কাজ চলছে জোরে সোরে। আলপনা আকার দেয়াল লিখনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। ভাষার প্রতি একটা টান থাকা উচিত, শুধু এই দিনটার জন্য না, সব সময়, এবং এটাকে আমরা ঠিক মতো বলা উচিত, ঠিক মতো ব্যবহার করা উচিত। চারুকলা অনুষদ থেকে আমরা এত বড় একটা সুযোগ পাই যে এমন একটা দিনে এরকম ভাবে সবার সঙ্গে এই কাজে শামিল হওয়ার জন্য, তো অবশ্যই ভালো লাগে। আগামীকাল ম্যাক্সিমাম হবে, কারণ একসঙ্গে সবগুলো কাজ আগামীকাল চলবে। যাদের জন্য বায়ান্নর এমন আত্মত্যাগ, সেই নতুন প্রজন্ম কিভাবে দেখে 21কে? মঙ্গলবার ডিএমপি কমিশনার আসেন শহীদ মিনারে, এরপর আসেন র্যাবের মহাপরিচালকও। তারা দুজনই নগরবাসীকে শৃঙ্খলার সঙ্গে দিবসটি পালনের আহ্বান জানান। আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সুশৃঙ্খল করব। প্রবেশ এবং বাহিরের পথগুলো আমরা ওয়ান ওয়ে করে দিব, যাতে কোনোভাবে এইখানে এসে কেউ কোনো ধরনের টানা হেঁচড়ার শিকার না হয়। র্যাব ফোর্সেস এখানে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছে। আমাদের এখানে স্ট্যান্ডিং পেট্রোল থাকবে, মোবাইল পেট্রোল থাকবে, আমাদের এই অবজারভেশন পোস্ট রয়েছে। সাদা পোশাকে আমরা প্রচুর এখানে গোয়েন্দা নিয়োজিত করব। বুধবার রাত 8টা থেকে 21 তারিখ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ছাড়া কাউকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রাস্তায় আলপনা আঁকার জন্য মঙ্গলবার রাত থেকেই নানা পথে বন্ধ রাখা হবে যান চলাচল। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ পানি নিশ্চিত করতে অনুমোদনহীন পানি সরবরাহ, বাজারজাতকরণ ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর সহ বেশ কয়েকটি এলাকায় সকালে শুরু হয় এ অভিযান। এ সময় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পানির জার ও যন্ত্রাংশ ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক জানান, এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাহালমের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আইনি লড়াই চালাবে মানবাধিকার কমিশন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির কার্যালয়ে একথা জানান চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি জানান, ভারতে 10 বছর কারাভোগ করা বাদল ফারাজিকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করার বিষয়েও কাজ করবে কমিশন। তার জীবন থেকে যে 3টি বছর চলে গেল, তার যে সংসারের ভিতরে, তার পরিবারের ভিতরে যে অশান্তি ভোগ করতে হলো, তার পরিবার বিচ্ছিন্ন হলো, তার মাকে মানুষের বাড়িতে যে কাজ করতে হলো, এই যে হৃদয় বিতরক ঘটনাগুলো জাহালমেরকে বিনা অপরাধে, এই জন্য জাহালমকে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই ক্ষতিপূরণ যাতে জাহালম পায় সেই জন্য আমরা হাইকোর্টে আমরা আইনি লড়াই আমরা চালিয়ে যাবো। বাদল ফরাজি তো বাংলাদেশে চলে আসে, সে আর ইন্ডিয়াতে তাকে ব্যাক করে যেতে হবে না, কিন্তু এখানে সে কি বেরোতে পারবে, আলোর মুখ দেখতে পারবে না, তাকে ওই জেলখানায় থেকে যেতে হবে।
এইটা নিয়ে এখন আমরা বুঝতেছি যে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 11তম দিনে থমকে গেল বিআইডব্লিউটি এর অভিযান। আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরু হলেও কিছুক্ষণ পরই স্থগিত। সরিয়ে নেওয়া হলো ঢাকা বন্দর প্রধানকে। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি সহ দগ্ধ 9, ধসে গেছে ঘরের দেয়াল। আশঙ্কাজনক 4 জন চট্টগ্রাম মেডিকেলে। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান। দৃশ্যমান হবে 1200 মিটার। প্যানেল চূড়ান্ত না হওয়ায় ডাকসু নির্বাচনে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহে সাড়া মেলেনি তেমন। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো দোলাচলে ছাত্রদল। সাদপন্থীদের আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের বিশ্ব ইজতেমা। শান্তি ও সমৃদ্ধি কামনা, ফিরতি পথে বাস ট্রেনে মুসল্লিদের ঢল। এই ছিল এখনকার মতো।